ফিরে এসো বাবা। অক্ষয় শিগগির ফিরে এসো, নইলে এই মহিলা আমাকে ঠান্ডায় মেরে ফেলবে। মোবাইলের স্পিকার থেকে ভেসে আসা আওয়াজটা খুব কাঁপছিল, যেন যিনি বলছেন তিনি খুব কষ্টে আছেন আর ভয় পাচ্ছেন। এটা আমার বাবার গলা ছিল, যিনি সবসময় পাহাড়ের মতো শক্ত থাকতেন, কিন্তু আজ তিনি বাচ্চাদের মতো কাঁদছিলেন। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমি কিছু বলতে চাইছিলাম, জিজ্ঞেস করতে চাইছিলাম যে কোন মহিলা। আমার স্ত্রী তারা, কিন্তু ওপাশ থেকে শুধু একটা হেঁচকির আওয়াজ এল আর তারপর ফোনটা একদম কেটে গেল। মোবাইলের স্ক্রিন কালো হয়ে গেল, কিন্তু আমার কানে ওই শব্দগুলো গলানো সীসার মতো নেমে গিয়েছিল। বাইরে বরফ পড়ছিল, কিন্তু আমার অস্তিত্বে যেন আগুন লেগে গিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে আবার নম্বরটা ডায়াল করলাম। রিং হয়েই গেল, কিন্তু কেউ আর ফোন তুলল না। আমার মন যেন এক অজানা ভয়ে ডুবে যেতে লাগল। কি আমার ওই স্ত্রী, যাকে আমি এত ভালো মনে করতাম, আমার যাওয়ার পর আমার বুড়ো বাবার সাথে এসব করছে? বাবার ওই কথাটা যে এ আমাকে ঠান্ডায় মেরে ফেলবে, আমার মাথায় হাতুড়ির মতো বাজছিল। আমার নাম অক্ষয়। আমি যখন জন্মাই তখন আমার মা আমাকে জীবন দিয়ে নিজেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। আমার জীবনের শুরুর অংশটা আমার ঠাকুমার ছায়াতেই কেটেছিল। আমার মনে আছে বাবা দিনভর নিজের মেহনত মজদুরির জন্য বাড়ির বাইরে থাকতেন, আর ঠাকুমা আমাকে সামলাতেন। প্রায় রাতের বেলা বাবা যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন আর আমার কাছে এসে শুতেন, তখন ঠাকুমা ওনাকে বোঝাতেন। আমার ওনার সেই কথাগুলো আজও মনে আছে, যখন তিনি বলতেন যে, বাবা বিবেক, তুমি এখনও যুবক, তুমি আমার কথা মানো, দ্বিতীয় বিয়ে করে নাও। আমি এখন বুড়ো হয়ে গেছি, আমার দ্বারা আর ঘর ও বাচ্চার দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না। যদি কাল আমি মরে যাই, তাহলে এই মাসুম বাচ্চাটার কি হবে? বাবা সবসময় একটাই উত্তর দিতেন। ওনার গলায় এক অদ্ভুত ভয় থাকত, না মা, আমি দ্বিতীয় বিয়ে করতে পারব না। যদি সৎ মা এসে যায়, তবে জানি না আমার ছেলের সাথে কেমন ব্যবহার করবে। আমি দুনিয়ায় সৎ মায়েদের অনেক গল্প শুনেছি। আমি আমার কলিজার টুকরোকে কারো দয়ার ওপর ছাড়তে পারি না। আমি আমার ছেলের জন্য নিজের সারা জীবন বাজি রেখে দেব, কিন্তু ওকে কারো মুখাপেক্ষী হতে দেব না। বাবার এই সিদ্ধান্ত অটল ছিল। তিনি আমার জন্য নিজের যৌবন, নিজের ইচ্ছে আর নিজের আরাম সবকিছু কুরবানি করতে প্রস্তুত ছিলেন। তারপর সেটাই হল যার ভয় ছিল। যখন আমার বয়স ৮ বছর ছিল, তখন ঠাকুমাও মারা গেলেন। এখন বাড়িতে শুধু আমি আর আমার বাবাই রয়ে গিয়েছিলাম। বাবার জন্য এই সময়টা খুব কঠিন ছিল। তিনি আমাকে লালন পালন করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন। তিনি ভোরবেলা উঠে আমার জন্য নাস্তা বানাতেন, আমাকে স্নান করিয়ে তৈরি করতেন আর স্কুলে পাঠাতেন। আমাকে স্কুলে নামিয়ে দেওয়ার পর তিনি সোজা নিজের কাজে চলে যেতেন। সেই দিনগুলোতে বাবা একটা ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতেন। কাজের মাঝে দুপুরে খাওয়ার জন্য তিনি কিছুক্ষণ বিরতি পেতেন। তিনি চাইলে ওই সময় বিশ্রাম করতে পারতেন বা খাবার খেতে পারতেন, কিন্তু তিনি নিজের খিদে মেটাতে বসতেন না। তিনি নিজের খাবার ছেড়ে দিতেন আর ফ্যাক্টরি থেকে সাইকেল চালিয়ে আমার স্কুলে আসতেন, যাতে ছুটির সময় আমাকে বাড়িতে নামিয়ে দিতে পারেন। আসার পথে তিনি প্রায়ই আমার জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসতেন, কখনো কোনো ফল, কখনো বিস্কুট। বাড়ির দরজায় পৌঁছে তিনি আমাকে ভেতরে পাঠাতেন আর সবসময় একটাই কথা বলতেন যে, বাবা অক্ষয়, দরজাটা ভালো করে বন্ধ করে নিও আর ভেতরেই বসে থেকো। কোনো অপরিচিত লোকের জন্য দরজা খুলো না, আর নিজের খুব খেয়াল রেখো। আমি সন্ধ্যায় তাড়াতাড়ি চলে আসব। যতক্ষণ না তিনি সন্ধ্যায় বাড়ি ফিরতেন, ওনার কাজেও আমারই চিন্তা লেগে থাকত, আর তিনি বারবার ঘড়ি দেখতেন। তারপর যেমনই ছুটি হতো, তিনি দৌড়ে বাড়ি আসতেন। আমি দরজার ফাঁক দিয়ে ওনার পথের দিকে তাকিয়ে থাকতাম। তিনি এসেই আমাকে জড়িয়ে ধরতেন আর জিজ্ঞেস করতেন আমি খেয়েছি কি না। তিনি নিজে না খেয়ে থাকতেন, কিন্তু আমার ছোট থেকে ছোট প্রয়োজনের খেয়াল রাখতেন। ওনার এই ত্যাগ দেখে আমি সময়ের আগেই বড় হয়ে গিয়েছিলাম। আমি জেদি ছিলাম না, কারণ আমি জানতাম আমার বাবা আমার জন্য নিজের রক্ত ঘাম এক করে দিচ্ছেন। আমি সেই সময় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি বড় হয়ে বাবাকে পৃথিবীর সব সুখ দেব। সময়ের সাথে সাথে আমি ওই সব ব্যাপারে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। নিজের খেয়াল রাখা আর বাড়ির দায়িত্বও এখন আমি বুঝতে শিখেছিলাম। আমি আর সেই ৮ বছরের বাচ্চা ছিলাম না, যাকে বাবা প্রতিটা মুহূর্ত নিজের চোখের সামনে রাখতেন। আমি এমএ পর্যন্ত পড়াশোনা করলাম। বাবার শখ ছিল আমি আরও পড়ি আর বড় অফিসার হই, কিন্তু আমি এখন বাবার বলিরেখা পড়া মুখ আর দুর্বল হাত দিয়ে আরও পরিশ্রম করতে দেখতে পারছিলাম না।
তারপর এক রাতে খাওয়ার পর বাবা খাটিয়ায় বসে হুক্কা খাচ্ছিলেন। আমি ওনার কাছে গিয়ে বসার সাহস করলাম। আমার মনে একটা ঝড় ছিল, কিন্তু মুখে ছিল ইচ্ছা। আমি ধীরে বললাম, বাবা, আমাকে আপনার সাথে একটা জরুরি কথা বলতে হবে। বাবা হুক্কার নলটা একপাশে রাখলেন আর স্নেহের সাথে আমার দিকে তাকালেন। হ্যাঁ বাবা, বলো। কি ব্যাপার? ইউনিভার্সিটিতে ভর্তির জন্য টাকা চাই। আমি মাথা নাড়লাম আর ওনার হাতটা নিজের হাতের মধ্যে নিলাম। না বাবা, আমি আর পড়তে চাই না। আমি চাই এবার আপনি বিশ্রাম নিন। আপনি আমার জন্য অনেক পরিশ্রম করেছেন। এবার আমার পালা যে আমি আপনার সব দুঃখ দূর করে দিই। বাবার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তাহলে কি করবে? পড়াশোনা মাঝপথে ছেড়ে দেবে? আমি বললাম, বাবা, আমি ঠিক করেছি যে আমি বাইরে রোজগার করতে যাব। শর্মা কাকুর ছেলে দুবাইতে থাকে। ও বলেছে ওখানে অনেক কাজ আছে। আমি ওখানে গিয়ে প্রচুর টাকা রোজগার করব আর আপনাকে পৃথিবীর সব সুযোগ সুবিধা দেব। বাবা হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। ওনার মুখে ভয় আর রাগের ছাপ ছিল। না অক্ষয়, একদম না বাবা। আমি তোমাকে আমার চোখের আড়াল করতে চাই না। আমার দৌলত চাই না। আমার ছেলে চাই। বিদেশে একা কেমন করে থাকবে? ওখানে কেউ আপন হয় না। আমিও নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম আর ওনাকে কাঁধ ধরে বসালাম। বাবা, জেদ করবেন না। এখানে থেকে আমি সারা জীবন পরিশ্রম করলেও এত রোজগার করতে পারব না যাতে আমাদের ঘর তৈরি হতে পারে আর আপনি শান্তিতে থাকতে পারেন। আপনার কাছে যা জমানো পুঁজি আছে আমাকে সেটা দিয়ে দিন। আমি কথা দিচ্ছি কয়েক বছরের মধ্যে সবকিছু বদলে দেব। পরের কয়েকদিন আমাদের বাড়িতে এই নিয়েই তর্ক চলতে থাকল। বাবা আমাকে বাইরে পাঠাতে রাজি ছিলেন না, কিন্তু আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম। অবশেষে আমার জেদ আর আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য তিনি হার মেনে নিলেন। যেই দিন আমি যাচ্ছিলাম, বাবার অবস্থা দেখার মতো ছিল। তিনি নিজের সারা জীবনের রোজগার আমার হাতে তুলে দিয়েছিলেন। এই টাকাগুলো তিনি আমার বিয়ে আর আমার ভবিষ্যতের জন্য জমিয়েছিলেন। বাবা কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলেন আর বললেন, অক্ষয়, যাচ্ছ তো যাও, কিন্তু একটা কথা মনে রেখো, ওখানে গিয়ে আমাকে ভুলে যেও না। তুমিই আমার সারা পৃথিবী। রোজ আমাকে ফোন করবে আর নিজের খুব খেয়াল রাখবে। আমি ওনার চোখের জল মুছিয়ে দিলাম আর হেসে বললাম, বাবা, আপনি চিন্তা করবেন না। আমি খুব তাড়াতাড়ি আপনার জন্য অনেক খুশি নিয়ে আসব। আমি বাইরে চলে গেলাম। সেখানের জীবন সহজ ছিল না। কঠোর পরিশ্রম আর দিন রাত এক করা আমার ভাগ্য হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু যখনই মাইনে পেতাম আর আমি বাড়িতে টাকা পাঠাতাম, তখন সব ক্লান্তি দূর হয়ে যেত। বাবাকে রোজ সকালে আর সন্ধ্যায় কল করতাম। ওনার গলা শুনে আমি শান্তি পেতাম। 2 বছর এইভাবেই কেটে গেল। যখন আমি ফিরে এলাম তখন অনেক কিছু বদলে গিয়েছিল। আমি গ্রামে একটা সুন্দর বাড়ি বানিয়ে নিয়েছিলাম। বাবা এখন আর কাজ করতেন না, বরং বাড়িতেই আরাম করতেন। আমি ওনাকে বারণ করতাম যে আপনি কোনো কাজ করবেন না, কারণ এখন ওনার ছেলে রোজগার করছে। আমার কাছে এখন ভালো ব্যাংক ব্যালেন্স ছিল আর থাকার জন্য চমৎকার বাড়ি। বাবার চোখে আমার জন্য গর্ব পরিষ্কার দেখা যেত। এক সন্ধ্যায় বৈঠকখানায় বসে আমরা চা খাচ্ছিলাম। বাবা হাসতে হাসতে বললেন, বাবা, ঘর তো তৈরি হয়ে গেল, এবার সেটাকে সাজানোর মানুষও তো দরকার। আমি চাই তোমার বিয়ে দিয়ে দিই। আমি এবার বৌমা আনতে চাই যাতে বাড়িতে জৌলুস আসে আর কেউ আমার এবং তোমার খেয়াল রাখার মতো থাকে। আমি হাসতে হাসতে মাথা নিচু করে নিলাম। বললাম, আপনার ইচ্ছে বাবা, যেখানে বলবেন আমি বিয়ে করে নেব। বাবার আমার বিয়ের চিন্তা হতে শুরু করেছিল। তিনি আমার জন্য সম্বন্ধ খোঁজা শুরু করে দিলেন। কিছু সময়ের মধ্যেই তিনি এক ভদ্র পরিবারের মেয়েকে পছন্দ করলেন আর আমার বিয়ে ঠিক করে দিলেন। আমার আনন্দ ছিল যে বাবা খুশি। আমি জানতাম না যে এই বিয়ে আমার জীবনে কি পরিবর্তন আনতে চলেছে, কিন্তু সেই সময় সবকিছু খুব শান্তিপূর্ণ মনে হচ্ছিল। বিয়ের তোড়জোড় জোরকদমে শুরু হয়ে গেল। আমি এক নতুন জীবনের দোরগোড়ায় পা রাখতে চলেছিলাম, আর তারপর সেই দিনটা এসে গেল যার অপেক্ষা ছিল। বিয়ের হট্টগোল শেষ হয়ে গিয়েছিল আর মেহমানরা চলে গিয়েছিলেন। ঘরে নিস্তব্ধতা ছিল, কিন্তু আমার মনে এক অদ্ভুত তোলপাড় চলছিল। এটা আমার জীবনের একটা নতুন মোড় ছিল, আর আমাকে নিজেকে বিশ্বাস করাতে হতো যে এই নতুন মোড়ে আমার বাবার জায়গা কোনোভাবেই যেন কমে না যায়। আমি ঘরের দরজা বন্ধ করলাম আর তারার কাছে গিয়ে বসলাম। সে কনের সাজে গুটিসুটি মেরে বসেছিল আর ঘোমটা দিয়ে চুপচাপ ছিল। আমি ধীরে বললাম, তারা। সে নিজের মুখটা ওপরে তুলল। তার চোখে লজ্জা আর ঘাবড়ানি দুটোই ছিল। আমি গম্ভীরভাবে কথা শুরু করলাম, দেখো তারা, আজ তুমি এই বাড়িতে এসেছ আর এই বাড়ি এখন তোমার।
কিন্তু আমি তোমাকে একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই, কারণ আমি চাই তুমি এই কথাটা ভালো করে মনে গেঁথে নাও। তারা প্রশ্নভরা চোখে আমার দিকে তাকাল আর বলল, জি বলুন, আমি শুনছি। আমি গভীর শ্বাস নিলাম আর নিজের মনের কথা মুখে আনলাম। আমি আমার বাবাকে খুব ভালোবাসি। যখন আমি জন্মাই তখন আমার মা এই পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। আমার মায়ের ভালোবাসা কপালে জোটেনি। আমার বাবা আমাকে মা এবং বাবা দুজনেরই ভালোবাসা দিয়েছেন। তিনি নিজের যৌবন, নিজের শান্তি আর নিজের খুশি শুধু এই জন্য কুরবানি করে দিয়েছেন যাতে আমার কোনো জিনিসের অভাব না হয়। আমার গলার স্বর ভিজে আসছিল। আমি আমার কথা চালিয়ে গেলাম। আজ যদি আমি এই জায়গায় থাকি, এই বাড়ি, এই সম্মান, এসব কিছুই ওনার পরিশ্রম আর ত্যাগের ফল। তিনি দ্বিতীয় বিয়ে শুধু এই ভয় করেননি যে পাছে সৎ মা আমার সাথে খারাপ ব্যবহার করে। তাই যদি তুমি চাও যে আমি তোমার সাথে খুশি থাকি আর আমাদের এই সম্পর্ক সুন্দর থাকে, তবে তোমাকে ব্যাস একটা কাজ করতে হবে। তারা আমার হাত ধরে ফেলল আর খুব নরম গলায় বলল, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি। আপনি চান আমি বাবার খুব খেয়াল রাখি, তাই তো? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। হ্যাঁ, তোমাকে এই বাড়িতে বৌমা হয়ে নয়, বরং ওনার মেয়ে হয়ে থাকতে হবে। ওনার যেন কখনো মনে না হয় যে ওনার ছেলে বিয়ের পর বদলে গেছে বা ওনার গুরুত্ব কমে গেছে। আমার জন্য আমার খুশির চেয়ে ওনার আরাম বেশি জরুরি। যদি ওনার একটুও কষ্ট হয় তবে আমি সহ্য করতে পারব না। তারার মুখে এক স্বস্তির হাসি ফুটে উঠল। সে আমার হাতের ওপর নিজের হাত শক্ত করে ধরল আর বলল, আপনি একদম চিন্তা করবেন না। আমি জানি মা বাবার কি জায়গা হয়। আজ থেকে উনি আপনার নয়, আমারও বাবা। আমি ওনার এইভাবেই খেয়াল রাখব যেভাবে আপনি রাখেন, বরং চেষ্টা করব আপনার চেয়েও বেশি ওনার খেয়াল রাখার। বাবা এখন আমার দায়িত্ব, আর আমি ওনাকে কখনো অভিযোগের সুযোগ দেব না। ওর কথা শুনে আমার মন থেকে যেন বোঝা নেমে গেল। আমি নিশ্চিন্ত হয়ে গেলাম, কারণ ওর কথায় সততা ছিল আর চোখে ছিল আন্তরিকতা। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল তখন তারা ঘরে ছিল না। আমি ঘাবড়ে গেলাম। ঘাবড়ে বাইরে এলাম তো দেখলাম সে রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। আমি বৈঠকখানায় এলাম তো দেখলাম বাবা খাটিয়ায় বসে হাসছেন। ওনার হাতে চায়ের কাপ ছিল। বাবা আমাকে দেখেই শান্তভাবে বললেন, অক্ষয় বাবা, দেখো আমার বৌমা কত ভালো। আমাকে তো উঠে চাইতেও হল না। ও ভোরবেলা উঠল আর আমার জাগার আগেই আমার জন্য গরম চা নিয়ে এল। আমি তারার দিকে তাকালাম যে ট্রেতে নাস্তা নিয়ে আসছিল। সে হেসে বাবার সামনে নাস্তা রাখল। সে বলল, বাবা, এটা খান। আমি বিশেষ করে আপনার জন্য নরম বানিয়েছি যাতে আপনার চিবোতে কষ্ট না হয়। আমার মন খুব খুশি হল। এটা সেই দৃশ্য ছিল যার স্বপ্ন আমি দেখতাম। বাবার মুখে সেই শান্তি ছিল যা আমি সবসময় দেখতে চাইতাম। তারা সত্যি নিজের কথার পাকি ছিল। দিন কাটতে লাগল আর তারা বাড়ির পুরো নিয়মটাই সামলে নিল। বাবার অভ্যাস ছিল তিনি সকালে উঠে চা খেতেন আর তারপর তিনি একটু শান্তি পেতেন। সে ওনার খেয়াল রাখত। দুপুরের সময় ওনাকে খাবার দিত আর ওনার ওষুধের খেয়াল রাখত। এখন আমি মনে মনে ভাবতাম যে আমি কত ভাগ্যবান। আমার পেছনের টেনশন শেষ হয়ে গিয়েছিল। বাবার একাকিত্বও শেষ হয়ে গেল, আর এখন বার্ধক্যে তিনি সত্যিই আরাম করছিলেন। তারা ওনাকে সেই মেয়ের ভালোবাসা দিল যার অভাব হয়তো তিনি সবসময় অনুভব করতেন। কিছুদিন পর আমাকে আবার দুবাই কাজে যাওয়ার প্রস্তুতি নিতে হল। আমার ছুটি শেষ হয়ে আসছিল আর আমাকে আবার চাকরিতে ফিরতে হতো। আগে যখন আমি যেতাম তখন আমার মন এখানে আটকে থাকত যে বাবা একা হয়ে গেলেন, খেয়েছেন কি না খেয়েছেন। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা আলাদা ছিল। যাওয়ার আগের রাতে আমি আর তারা ঘরে প্যাকিং করছিলাম। আমি তারাকে বললাম, তারা, আমি কাল যাচ্ছি। আমার এখন আর সেই চিন্তা নেই যা আগে হতো। আমার তোমার ওপর পুরো ভরসা আছে। তারা জামাকাপড় ভাঁজ করতে করতে বলল, আপনি শুধু শান্তিতে যান আর নিজের কাজে মন দিন। বাড়ি আর বাবার চিন্তা আমার ওপর ছেড়ে দিন। আমি ওনাকে কখনো একা মনে হতে দেব না। পরের দিন সকালে যাওয়ার সময় বাবার চোখে জল ছিল, কিন্তু তিনি আশ্বস্তও ছিলেন। তিনি আমাকে জড়িয়ে ধরলেন আর আশীর্বাদ দিলেন, যা বাবা, ওপরওয়ালা তোকে অনেক উন্নতি দিক। আমার এখন তোর চিন্তা নেই, কারণ বৌমা আমাকে খুব সামলে নিয়েছে। তুই শুধু মেহনত কর আর নিজের খেয়াল রাখিস। আমি বাবার হাতে চুমু খেলাম আর তারপর তারার দিকে তাকালাম। সে চোখের ইশারায় আমাকে বিশ্বাস দিল যে সবকিছু ঠিক আছে। আমি বাড়ি থেকে বেরোলাম তো আমার মন হালকা ছিল।
আমি জানতাম যে পেছনে আমার বাবা সঠিক হাতে আছেন। আমি কি জানতাম যে ভাগ্য আমার জন্য কি লিখে রেখেছে, আর শান্তি আগামী সময়ে কোনো ঝড়ের সংকেত প্রমাণিত হবে। যখন আমি এয়ারপোর্টের দিকে এগোচ্ছিলাম তখন আমার মাথায় শুধু এটাই ছিল যে এখন আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে, যাতে নিজের এই হাসিখুশি সংসারকে সবসময় সুখী রাখতে পারি। আমি আবার বিদেশে ফিরে এলাম আর এখানে এসে নিজের কাজে ডুবে গেলাম। এখন আমার হৃদয় আর মাথায় সেই আগের বোঝাটা ছিল না, যা বিয়ের আগে থাকত। আগে যখন আমি কাজে থাকতাম তখন আমার মন শুধু বাড়ির দিকে পড়ে থাকত, যে বাবা খেয়েছেন কি না, বা তিনি একা হবেন, মন খারাপ করে থাকবেন। কিন্তু এখন আমার বিশ্বাস ছিল যে আমার পেছনে তারা আছে, যে ওনাকে একাকিত্ব অনুভব করতে দেবে না। শুরুতে সবকিছু খুব নিয়ম মাফিক চলতে থাকল। আমি রোজ ডিউটি শেষ করে নিজের ঘরে আসতাম আর সবার আগে বাড়িতে ফোন করতাম। অন্য দিক থেকে তারা ফোন তুলত আর আমাকে বাড়ির খবর দিত। একদিন আমি ফোন করলাম তো তারার গলা খুব খুশি মনে ছিল। হ্যালো, কেমন আছেন আপনি? আমিও হাসতে হাসতে জবাব দিলাম, আমি ভালো আছি। তারা, তুমি বলো বাড়ির সবাই ঠিক আছে কিনা? বাবার শরীর কেমন আছে? তারা সঙ্গে সঙ্গে উত্তর দিল, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, বাবা একদম ঠিক আছেন। এখনই কিছুক্ষণ আগে আমি ওনাকে খাইয়েছি আর এখন বিশ্রাম করছেন। উনি আপনাকে খুব মনে করেন। একটু কথা বলো তো ওনার সাথে, আমি ওকে বললাম। তারা ফোন বাবার কাছে নিয়ে গেল। বাবার দুর্বল গলা আমার কানে এল। অক্ষয়, বাবা কেমন আছিস? আমি ভালো আছি বাবা। আপনার শরীর কেমন আছে? বৌমা আপনার খেয়াল রাখে তো? আমি ওনাকে ইচ্ছে করেই জিজ্ঞেস করলাম, যাতে আমারও তসল্লি হয়ে যায়। বাবা পুরো শান্তির সাথে উত্তর দিলেন, বাবা, ওপরওয়ালা তোর ভালো করুক। তুই আমার বার্ধক্যের লাঠি মজবুত করে দিয়েছিস। বৌমা আমার খুব বেশি খেয়াল রাখে, সময়ে ওষুধ দেয়, সময়ে খাবার দেয়। আমাকে তো এখন নিজের কাজ নিজেকে করতেও হয় না। বাবার এই কথা শুনে আমার বুক গর্বে ভরে যেত আর আমি আরও মন দিয়ে কাজ করতে লাগলাম। এইভাবেই দিন মাসে আর মাস বছরে বদলে গেল। 2 বছর সময় চোখের পলকে কেটে গেল। 2 বছর পর যখন ছুটিতে ফিরে গেলাম তখন ওখানের দৃশ্য দেখে আমি খুব শান্তি পেলাম। আমার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর সব জিনিস গুছিয়ে রাখা ছিল। বাবা আগের চেয়ে বেশি বুড়ো হয়ে গিয়েছিলেন। ওনার চুলে সাদা ভাব আরও বেড়ে গিয়েছিল আর মুখে বলি রেখা গভীর হয়ে গিয়েছিল, কিন্তু ওনার চোখে শান্তি ছিল। এক সন্ধ্যায় বাবার কাছে বসলাম। আমি ওনার পা টিপে দিচ্ছিলাম, তখন বাবা আমার হাত ধরে ফেললেন। অক্ষয়, বাস্কর বাবা, তুই ক্লান্ত হয়ে গেছিস, সফর করে এসেছিস। আমি ওনার হাতে চুমু খেলাম আর বললাম, বাবা আমি ক্লান্ত হইনি, আপনি বলুন কোনো কষ্ট নেই তো? বাবা হেলান দিয়ে বললেন, কষ্ট তো এখন বার্ধক্যের অংশ বাবা। হাড়গোড় দুর্বল হয়ে গেছে আর শরীর এখন সায় দেয় না, কিন্তু তোর স্ত্রী আমাকে সামলে রেখেছে। যদি এ না থাকত তাহলে হয়তো আমি এখন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারতাম না। সেই মুহূর্তে আমার নিজের স্ত্রীর ওপর খুব ভালোবাসা এল। আমি ওই ছুটির মাঝে তারার জন্য অনেক উপহার কিনেছিলাম আর তাকে ধন্যবাদ জানিয়েছিলাম। আমার চলে যাওয়ার পর সে বাবাকে খুব বুঝেছিল। ছুটি শেষ হল আর আমি আবার দুবাইতে ফিরে এলাম। কিন্তু এবার বাবার শরীর খুব দ্রুত খারাপ হতে শুরু করেছিল। বাবা প্রায়ই অসুস্থ থাকতেন। কখনো হাড়ের জোরে ব্যথা তো কখনো বুকে কষ্ট। আমি প্রতি মাসে টাকা পাঠাতাম আর তারাকে ফোনে বলতাম, শোনো তারা, বাবার শরীর আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তুমি টাকার চিন্তা একদম করো না। যেই ডাক্তারকে দেখাতে হবে, যা টেস্ট করাতে হবে, এক্ষুনি করিয়ে নাও। আমি এখানে বসে আছি তো টাকা পাঠানোর জন্য। তারা আমাকে প্রতিবার সান্ত্বনা দিত, আপনি চিন্তা করবেন না অক্ষয়। আমি ওনাকে শহরের সবচেয়ে ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ডাক্তার কিছু ওষুধ দিয়েছেন আর বলেছেন দুর্বলতা আছে, ভালো খাওয়া দাওয়া আর বিশ্রামে ঠিক হয়ে যাবেন। ওষুধ তো সময়মতো দিচ্ছি। আমি চিন্তিত হয়ে বললাম, এক বেলার ওষুধও যেন বাদ না যায়। ডাক্তার যেসব ফল আর জুস বলেছেন সেটাও ওনাকে দিচ্ছ তো? সে বলল, হ্যাঁ, এবার আপনি ওখানে নিজের কাজে মন দিন আর নিজের খেয়াল রাখুন। এখানের সবকিছু আমার ওপর ছেড়ে দিন। আমার এখন আমার স্ত্রীর ওপর এতটাই ভরসা হয়ে গিয়েছিল যে সে যা বলত আমি তাই মেনে নিতাম। সে বলত ডাক্তারের ফিস বেশি, আমি সাথে সাথে টাকা পাঠিয়ে দিতাম। সে বলত বাবার জন্য নতুন বিছানা চাই, আমি তক্ষুনি ব্যবস্থা করে দিতাম। আমার সামনেও তারা বাবার খুব খেয়াল রাখত আর বাবাও সবসময় এটাই বলতেন যে আমাদের বৌমা খুব ভালো।
আমি ভাবছিলাম যে আমি আমার দায়িত্ব পালন করে দিয়েছি। আমি টাকা পাঠাচ্ছিলাম আর আমার স্ত্রী ওনার খেয়াল রাখছিল, কিন্তু আমি জানতাম না যে বিদেশে বসে মানুষ যে ছবিটা দেখছে বাস্তব তার থেকে কিছুটা আলাদা হয়। কিছু সময় এভাবেই কেটে গেল। আমি টাকা পাঠাতে থাকলাম আর তারা আমাকে বাবার স্বাস্থ্যের রিপোর্ট দিতে থাকল। কিন্তু তারপর ধীরে ধীরে এক অদ্ভুত সিলসিলা শুরু হল। আগে আমি যখনই কল করতাম বাবার সাথে ২-৪ মিনিট কথা হয়ে যেত, কিন্তু এখন বেশ কিছুদিন কেটে গেছে, বাবার সাথে কথাই হচ্ছিল না। এক সন্ধ্যায় আমি ডিউটি থেকে ফিরে বাড়িতে ফোন করলাম। রিং হতে থাকল আর তারপর তারা ফোন তুলল। হ্যালো, সব ঠিক আছে তো? আজ এত দেরিতে ফোন তুললে? আমি জানতে চাইলাম। তারার গলার স্বরে আতঙ্ক ছিল। আমি আসলে কিচেনে ছিলাম, হাত ভেজা ছিল, তাই দেরি হয়ে গেল। আপনি বলুন কেমন আছেন? আমি বললাম, আমি ঠিক আছি। তুমি একটু বাবার কাছে যাও, আমি ওনার সাথে কথা বলতে চাই। আজকাল কাজের চাপে সময় পাচ্ছিলাম না, তাই ভাবলাম আজ তাড়াতাড়ি কথা বলে নি। আমি বলাতে ওপাশে কিছুক্ষণ নিস্তব্ধতা রইল। তারপর তারা বলল, অক্ষয়, বাবা তো এখন ঘুমোচ্ছেন। ডাক্তার যে নতুন ওষুধ দিয়েছেন তাতে ঘুম বেশি পায়। ওষুধ খেতেই গভীর ঘুমে তলিয়ে যান। এখন জাগানো ঠিক হবে না। আমি হতাশ হয়ে বললাম, আচ্ছা থাক, কোনো ব্যাপার না, ওনাকে বিশ্রাম নিতে দাও। উনি যখন জাগবেন আমাকে মিসড কল দিও, আমি কল করে নেব। কিন্তু সেদিন কোনো মিসড কল এল না। পরদিন আমি আবার ফোন করলাম। তারা, এখন তো বাবা জেগে আছেন নিশ্চয়ই, একটু কথা বলিয়ে দাও। তারা সাথে সাথে উত্তর দিল, আরে উনি তো এখন খাবার খাচ্ছেন। আপনি তো জানেন ওনার খিদে তাড়াতাড়ি পায়, তো খাওয়ার সময় কি করে কথা বলবেন? আমি ওনাকে মাঝখানে বিরক্ত করতে পারব না। এমনিতেও উনি এখন খুব কম খাবার খান, খুব দুর্বল হয়ে পড়ছেন। আমি চুপচাপ ফোন রেখে দিলাম। আমার মনে আর মস্তিষ্কে এক অদ্ভুত অস্থিরতা হতে শুরু করল। কখনো উনি ঘুমিয়ে থাকেন তো কখনো কিছু না কিছু করছেন। এখন এটা ১-২বার তো হতে পারে না, কিন্তু এটা রোজকার অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছিল। এভাবেই আরও ১ সপ্তাহ কেটে গেল। আমার ধৈর্য এবার বাঁধ ভাঙল। আমি রাগে তারাকে ফোন করলাম, দেখো তারা, আমার কোনো বাহানা চাই না। এখনই বাবার কাছে যাও আর ওনার সাথে আমার কথা বলিয়ে দাও। আমার ওনার গলার স্বর শুনতে হবে। কতদিন হয়ে গেল কথা বলিনি। উনি কি আমার ওপর রাগ করে আছেন নাকি তুমি কোনো কথা লোকাচ্ছ? তারার গলার স্বর কান্না ভেজা হয়ে গেল। আপনি কি আমাকে সন্দেহ করছেন? অক্ষয়, আমি এখানে দিন-রাত এক করে আপনার বাবার খেয়াল রাখছি, আর আপনি ওখানে বসে আমার ওপরই দোষ চাপাচ্ছেন যে আমি কথা বলাচ্ছি না। আমি নরম সুরে বললাম, না, আমি সন্দেহ করছি না তারা। আসলে মনটা খুব অস্থির। উনি আমার বাবা তো চিন্তা হয়। তারা আবেগপ্রবণ হয়ে বলল, আমি জানি উনি আপনার বাবা, কিন্তু আপনি ভুলে গেছেন আমি কি কথা দিয়েছিলাম। উনি এখন আপনার চেয়ে আমার বেশি বাবা। আমি নিজের বাবার চেয়েও বেশি ওনার খেয়াল রাখি। ওনার সামান্য কষ্ট হলেও আমার প্রাণ বেরিয়ে যায়। সে আরও বলল, আমি যদি আপনাকে বলছি উনি ঠিক আছেন, তো উনি একদম ঠিক আছেন। শুধু অসুস্থতা আর বার্ধক্যের কারণে খিটখিটে হয়ে গেছেন, কথা বলার মুড থাকে না ওনার। আমি তো জোর করতে পারি না। তার কথায় আমি আবার নিরুত্তর হয়ে গেলাম। আমার নিজের চিন্তাভাবনা নিয়ে লজ্জা হতে লাগল যে আমি শুধু শুধু আমার স্ত্রীকে সন্দেহ করছি। আমি তার কাছে ক্ষমা চেয়ে বললাম, আমাকে মাফ করে দাও তারা। আমি এখানে একা তো, তাই শত রকমের চিন্তা মাথায় আসে। তাই বলে ফেলেছি, আমার তোমার ওপর পুরো ভরসা আছে, শুধু ওনার খেয়াল রেখো। তারা আমাকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি একদম চিন্তা করবেন না। বাবা আমার কাছে খুব ভালো আছেন। আপনি শুধু নিজের উপার্জনে মন দিন, যাতে ওনার চিকিৎসায় কোনো কমতি না হয়। ডাক্তার কিছু দামি ইঞ্জেকশন লিখে দিয়েছেন, তাই আরও টাকার দরকার হবে। আমি সাথে সাথে বললাম, টাকার চিন্তা করো না, আমি কালই আরও টাকা পাঠিয়ে দেব। শুধু বাবার যেন কষ্ট না হয়। ফোন রাখার পর আমি একটু শান্ত হলাম, কিন্তু মনের কোণে একটা ধাক্কা লাগল। তারার কথা ঠিক ছিল, কিন্তু বাবার নীরবতা আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। যেই বাবা একদিনও আমার গলা না শুনে থাকতে পারতেন না, তিনি সপ্তাহের পর সপ্তাহ চুপ থাকেন কি করে? সত্যিই কি ওষুধের প্রভাব, নাকি অন্য কোনো ব্যাপার? আমি নিজেকে জোর করে বোঝালাম যে সব ঠিক আছে, কিন্তু নিয়তি অন্য কিছুই ঠিক করে রেখেছিল এবং বাস্তব খুব শীঘ্রই ভয়ঙ্কর রূপ নিয়ে আমার সামনে আসতে চলেছিল। শেষ রাতে মোবাইলের রিং আমাকে ঘুম থেকে জাগিয়ে দিল। আমি ধরফড়িয়ে সাইড টেবিলে তাকালাম, দেখলাম তারার নম্বর জলজল করছে। আমি ভাবলাম হয়তো বাবার শরীর খারাপ হয়েছে বা তারার কোনো ইমার্জেন্সি।
আমি সাথে সাথে কল রিসিভ করলাম। হ্যালো তারা, সব ঠিক আছে তো? এত রাতে কল করলে? আমি ভয়ের সাথে জিজ্ঞেস করলাম। ওপাশ থেকে তারার গলার স্বর নয়, বরং কারোর ভারী আর ভাঙা ভাঙা শ্বাসপ্রশ্বাসের শব্দ আসছিল। হ্যালো কে? তারা বলো। আমি উঁচু গলায় ডাকলাম। তারপর এক দুর্বল আর কাঁপা কাঁপা আওয়াজ আমার কানে এল। এই আওয়াজটা ছিল আমার বাবার। অক্ষয়, এটা কি তুই? আমার চোখে বিস্ময় ছড়িয়ে পড়ল। হ্যাঁ বাবা, আমি। আপনি কেমন আছেন? আপনার কাছে তারার ফোন এল কি করে? আর আপনার গলা এত কাঁপছে কেন? বাবার গলার স্বরে প্রচণ্ড ভয় আর ব্যথা ছিল, যেন তিনি জীবনের ভিক্ষা চাইছেন। ফিরে আয় বাবা, এক্ষুনি ফিরে আয়, নইলে এই বৌমা আমাকে শীতে মেরে ফেলবে। ও আমার থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমাকে বাঁচা বাবা, নইলে আমি আর বাঁচব না। হঠাৎ কলটা কেটে গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার মাথায় যেন বিস্ফোরণ হতে লাগল। বাবার কথাগুলো আমার কানে বাজছিল, এই বৌমা আমাকে শীতে মেরে ফেলবে। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এসব কি হচ্ছে। তারা কি সত্যিই আমার বাবার ওপর অত্যাচার করছিল? আমার এত সেবা করা স্ত্রী আমার যাওয়ার পর এমন হয়ে গেল? আমি পাগলের মতো আবার নম্বর ডায়াল করলাম। রিং হয়ে গেল, কিন্তু কেউ ফোন তুলল না। আমি তৃতীয়বার কল করতেই ফোন সুইচড অফ বলতে লাগল। আমার বুক ধড়ফড় করছিল, কপালে ঘাম জমে গেল। আমি ঘরে এদিক ওদিক পায়চারি করতে লাগলাম। এটা হতে পারে না, তারা এমন করতে পারে না। নিশ্চয়ই বাবার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, বা অসুস্থতার কারণে তিনি ভুলভাল বকছেন। আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেই কথাগুলো আবার আমার মাথায় হাতুড়ির মতো আঘাত করতে লাগল। বৌমা আমাকে শীতে মেরে ফেলবে। বাবা এমন কথা কেন বললেন? ওনাকে কি ঠান্ডা লাগছিল আর তারা হিটার বন্ধ করে দিয়েছিল, নাকি ওনাকে কাপড় দেওয়া হচ্ছিল না? আমি ঠিক করলাম এক মুহূর্তও নষ্ট করা উচিত হবে না। আমি তক্ষুনি ট্রাভেল এজেন্টকে কল করলাম আর বাড়ি যাওয়ার ফ্লাইটের টিকিট বুক করে নিলাম। আমার মন খুব অস্থির হয়ে উঠেছিল। আমি ভাবছিলাম যে সত্যিই আমার বাবার কাছে যাওয়া উচিত। জানি না কেন মন ভাবতে বাধ্য হচ্ছিল যে বাবা ঠিক নেই, বা বাবার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। আমার প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছিল, তখনই হঠাৎ একদিন আমার কাজিনের কল এল। আমি ফোন তুলতেই শুনলাম সে খুব কাঁদছে। হ্যালো অক্ষয় ভাই, তার গলা কান্নায় বুজে আসছিল। হ্যাঁ বিমল, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? সব ঠিক আছে তো? আমার বুক কেঁপে উঠল। কাজিন কাঁদতে কাঁদতে বলল, আমার কথা শুনে সাহস রাখিস ভাই, তুই ফিরে আয়। তোর বাবা আর এই পৃথিবীতে নেই। এই খবরটা শোনা মাত্র আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মোবাইলটা হাত থেকে পড়ে গেল। আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। এই মুহূর্তে আমার বিশ্বাসই হচ্ছিল না। আমাকে এখানে সামলানোর মতো কেউ ছিল না। মনে হচ্ছিল আমার নিজের অস্তিত্ব থেকে যেন আত্মা বেরিয়ে গেছে। আমার বাবা, যিনি আমার জন্য সারা জীবন নিজের যৌবন শেষ করে দিয়েছেন, আজ তিনি কোনো জালিমের অত্যাচারের শিকার হলেন। বাবার সেই শেষ কথাগুলো বারবার আমার কানে বাজছিল। ফিরে আয় বাবা, নইলে বৌমা আমাকে শীতে মেরে ফেলবে। শোকের জায়গা এখন আমার ভেতরে রাগ দখল করে নিল। আমার নিজের স্ত্রীর ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল। আমার রক্ত ফুটছিল। আমি দেওয়ালে ঘুষি মারলাম আর চিৎকার করে বললাম, আমি তোমাকে ছাড়ব না তারা। তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে আর আমার বাবাকে মেরে ফেললে। আমি আসছি আর তোমাকে তোমার কর্মের শাস্তি দেব। আমি তোমাকে ডিভোর্স দেব। আমি ব্যাগ তুলে এয়ারপোর্টের দিকে ছুটলাম। সারা রাস্তা আমার চোখের সামনে বাবার হাসিমুখ আর তারার মাসুম চেহারা ঘুরতে থাকল। ঘৃণার আগুন আমার শিরায় শিরায় দৌড়চ্ছিল। আমি জানতাম না বাড়ি পৌঁছে আমাকে কার মুখোমুখি হতে হবে, কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কিন্তু আমি ঠিক করে নিয়েছিলাম যে আমার বাবার খুনিকে আমি কখনো ক্ষমা করব না, সে আমার নিজের স্ত্রী হলেও না। গাড়িটা যেই গলিতে ঢুকল, সেখানে ভিড় দেখে আমার দম বন্ধ হয়ে আসছিল। বাড়ির বাইরে টেন্ট লাগানো ছিল আর দরজার পাল্লা খোলা ছিল। আমি টলমল পায়ে গাড়ি থেকে নামলাম আর পাগলের মতো ভেতরে ছুটলাম। বৈঠকখানায় ঢুকতেই আমার নজর পড়ল সেই খাটিয়ার ওপর, যেখানে সাদা চাদরে ঢাকা একটা শরীর রাখা ছিল। ইনি আমার বাবা ছিলেন। আমার পুরো পৃথিবী সেখানে নিস্তব্ধ হয়ে পড়েছিল। আমি একবার আমার চারপাশে তাকালাম। পুরো বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। মহিলাদের আর্তনাদ পরিবেশটাকে আরও শোকাবহ করে তুলেছিল। হঠাৎ আমার নজর খাটিয়ার শিয়রে বসে থাকা তারার ওপর পড়ল। সে মাটিতে বসে কেঁদে কেঁদে সারা হচ্ছিল। তার চোখ ফুলে গিয়েছিল আর মুখ চোখের জলে ভিজেছিল।
তাকে দেখা মাত্রই আমার সারা শরীরে আগুন জ্বলে উঠল। বাবার সেই কথা আমার মাথায় ঘুরতে লাগল যে বৌমা আমাকে শীতে মেরে ফেলবে। আমার মনে হল এই মহিলা এখন কুমিরের কান্না কাঁদছে। আসল অপরাধী তো এই। আমি মুঠি শক্ত করলাম আর রাগে তার দিকে পা বাড়ালাম। আমার ইচ্ছে করছিল এখনই তার কলার ধরে জিজ্ঞেস করি যে আমার বাবার সাথে এমন কেন করল। আমি তার ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই কেউ আমাকে শক্ত করে পেছন থেকে ধরে ফেলল। এটা আমার কাজিন বিমল ছিল। সে আমাকে ধরে আমার কানে বলল, অক্ষয়, হুঁশে এসো। তুমি এসব কি করছ? দেখছ না সামনে লাশ রাখা আছে? এটা ঝগড়া করার সময় নয়, নিজেকে সামলাও। আমি রাগে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম আর দাঁতে দাঁত চেপে বললাম, আমাকে ছেড়ে দে বিমল। তুই জানিস না এই মহিলা কি করেছে। এ আমার বাবার খুনি। আমি একে জ্যান্ত ছাড়ব না। আমি এখনই সবার সামনে এর আসল রূপ বের করে দেব। বিমল আমাকে জোর করে থামাল আর নিচু গলায় বোঝাল, তুই এখন আবেগের বশে এসব বলছিস, কারণ আঘাতটা খুব গভীর। লোকে কি বলবে? চুপ কর অক্ষয় আর বাবার কাছে বস। আমি নিরুপায় হয়ে সেখানেই হাঁটু গেড়ে বসে পড়লাম। আমার দৃষ্টি তারার ওপর স্থির ছিল যে বাবার লাশ জড়িয়ে ধরে কাঁদছিল। সে পাগলের মতো বাবার পায়ে চুমু খাচ্ছিল আর তারপর সে যা বলল তা আমাকে চমকে দিল। তারা হিক্কা তুলে কাঁদতে কাঁদতে বলছিল, বাবা, আমাকে মাফ করে দিন। আমি আপনার অপরাধী। আমি আপনাকে বাঁচাতে পারলাম না। আমি খুব অসহায় হয়ে পড়েছিলাম, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার বদলা অবশ্যই নেব। যেই আপনার ওপর অত্যাচার করেছে আমি তাকে কখনো ক্ষমা করব না। আমি তার আসল চেহারা সবার সামনে নিয়ে আসব। আমি তার কথায় খুব অবাক হলাম। বদলা? এ কার থেকে বদলা নেওয়ার কথা বলছে? অপরাধী তো এ নিজেই। এ কি নিজেকে বাঁচানোর জন্য নাটক করছে? আমি ঘৃণাভরে ভাবলাম, নিশ্চয়ই মানুষের সহানুভূতি পাওয়ার জন্য এসব করছে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। আমি ঘৃণায় মুখ ফিরিয়ে নিলাম। আমি তার মুখটাও দেখতে চাইছিলাম না। কিছুক্ষণ পর পাড়ার বয়স্করা আমার কাছে এলেন আর কথা বলতে লাগলেন। আমি নিজেকে পাথরের মতো করে নিলাম। আমার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল যে অন্তিম সংস্কারের পর আমি তারার সাথে বোঝাপড়া করব। এরই মধ্যে এক ভদ্রলোক আমার কাঁধে হাত রাখলেন আর বললেন, বাবা, এবার অন্তিম সংস্কারের সময় হয়েছে। তুমি এসো আমাদের সাথে। বাবাকে শেষবারের মতো দেখে নাও আর কাজে সাহায্য করো। তিনি গম্ভীরভাবে বললেন, বাবা অক্ষয়, আমাকে তোমার সাথে একটা জরুরি কথা বলতে হবে। তিনি আমাকে পাশে নিয়ে গেলেন। সেই বয়স্ক ভদ্রলোক নিচু গলায় আমাকে কিছু বলতে চাইলেন। আমি চোখের জল মুছতে মুছতে বললাম, বলুন। তিনি বাবার লাশের দিকে ইশারা করে বললেন, তোমার বাবা মরার কিছুদিন আগে আমার কাছে একটা কথা আদায় করে নিয়েছিলেন। তিনি বললেন, আমি ওনার সাথে দেখা করতে এসেছিলাম। উনি আমার হাত ধরে বলেছিলেন, যদি আমার মৃত্যুর সময় আমার ছেলে পৌঁছায় তবে তাকে আমার একটা বার্তা অবশ্যই দিও। আমি চমকে গেলাম। কেমন বার্তা? বাবা কি বলেছিলেন? উনি বলেছিলেন, আমার ছেলেকে বলো আমার অন্তিম সংস্কারের আগে যেন আমার মুখটা খুলে ভালো করে দেখে। ভদ্রলোক যখন বললেন, আমি অবাক হলাম যে বাবা এমন ওছিয়ত কেন করলেন। তারপর আমি কাঁপা কাঁপা হাতে বললাম, আপনি ওনার মুখের চাদরটা সরান। আমি দেখতে চাই। সেই বয়স্ক মানুষটি ধীরে ধীরে বাবার মুখ থেকে চাদর সরালেন। বাবার মুখের ওপর নজর পড়তেই আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমার গলায় আটকে থাকা চিৎকার বের হতে হতে রয়ে গেল। বাবার মুখে মৃত্যুর পরেও এমন একটা হাসি লেগেছিল যেন তিনি বেঁচে আছেন আর খুব সুখের কোনো স্বপ্ন দেখছেন। ওনার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। আমি কাঁদতে কাঁদতে ওনাকে জিজ্ঞেস করলাম, এই হাসি? উনি তো এত কষ্টে মারা গেলেন, তাহলে এত শান্তি কিসের? তখন তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, বাবা, এটা পুণ্যবান মানুষদের লক্ষণের মধ্যে পড়ে। তবে এই হাসি বলে দিচ্ছে যে উনি কোনো অনেক বড় বোঝা থেকে মুক্ত হয়ে গেছেন। আমি বাবার কপালে চুমু খেলাম। আমার মনে হল এই হাসি যেন আমাকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সেই হাসি আমার ভেতরের আগুন নেভাতে পারল না, বরং আরও বাড়িয়ে দিল। আমি জানতাম বাবার মৃত্যু স্বাভাবিকভাবে হয়নি, কারণ বাবার সেই ফোন কলই এটা প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে ওনাকে মেরে ফেলা হয়েছে। আমার হৃদয় প্রতিশোধের আগুনে জ্বলছিল। আমি ভাবলাম এই হাসির পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমি বাবার অপরাধীকে ক্ষমা করতে চাইছিলাম না, কিন্তু আমার বিশ্বাস ছিল যে সেই অপরাধী আর কেউ নয়, আমার নিজের স্ত্রী তারা। আমি রাগের মাথায় মনে মনে বললাম, তারা, তুমি আমার বাবাকে ধোঁকা দিয়ে মেরেছ।
আমি তোমার বিরুদ্ধে প্রমাণ খুঁজে বের করবই, আর তোমাকে জেলের গড়াদের পেছনে পাঠাব। অন্তিম সংস্কারের পর বাড়ি ফিরে আমি বাবার ঘর তল্লাশি করা শুরু করে দিলাম। আমি প্রত্যেকটা দরজা, আলমারি আর কোণা খুঁজে দেখলাম। আমি খুঁজছিলাম যদি কোনো বিষাক্ত ওষুধ পাওয়া যায়, এমন কোনো জিনিস যা দিয়ে প্রমাণ করা যায় যে ওনাকে মেরে ফেলা হয়েছে বা না খাইয়ে রাখা হয়েছে। আমি বিছানার গদি উল্টে পাল্টে দিলাম, ওনার ওষুধের শিশি চেক করলাম। আমি পাগলের মতো সব জিনিস এদিক ওদিক ছুঁড়ে ফেলছিলাম। এমন সময় হঠাৎ দরজা খুলল আর তারা ভেতরে এল। আপনি কি করছেন অক্ষয়? হুঁশে আছেন তো? ঘরের এই অবস্থা কেন করছেন? সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল। আমি তার দিকে না তাকিয়েই চিৎকার করে বললাম, তুমি এখান থেকে দূর হয়ে যাও। আমি তোমার মুখও দেখতে চাই না। আমি সেই প্রমাণ খুঁজছি যা তোমার গলার ফাঁস হবে। আমার বাবা আমাকে ফোনে সবকিছু বলে দিয়েছেন যে তুমি ওনাকে মেরে ফেলতে চেয়েছ। তারা কেঁদে ফেলল। উপরওয়ালার দোহাই, আমাকে বিশ্বাস করুন, আমি এমন কিছুই করিনি। আপনার ভুল বোঝাবুঝি হচ্ছে। ভুল বোঝাবুঝি? আমি বিষ মেশানো হাসি হেসে বললাম, আমি বাবার গলার আওয়াজ নিজে শুনেছি। উনি মিথ্যে বলেন না আর বলতেও পারেন না। এখন তুমি শুধু তোমার পরিণতির অপেক্ষা করো। আমি আরও কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই বাইরে থেকে শোরগোল শোনা গেল। কেউ উঁচু গলায় আমার নাম ধরে ডাকছিল। আমি রাগে দরজার দিকে তাকালাম। এটা আমার কাকার গলা ছিল, যিনি হাতে কিছু কাগজ নিয়ে বৈঠকখানায় দাঁড়িয়েছিলেন। আমি জানতাম না যে ওই কাগজগুলো আমার জীবনে ঝড় আনতে চলেছে। আমি পাগলের মতো ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ছিলাম। হঠাৎ দেখলাম কাকা আরও কিছু লোক নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন। তার হাতে কিছু স্ট্যাম্প পেপার ছিল। তার মুখে এক অদ্ভুত জয়ের হাসি ছিল, যা এই শোকের পরিবেশে খুব ভারী লাগছিল। অক্ষয়, এসব বন্ধ করো। এখন আর এসব করে কোনো লাভ নেই, কাকা চড়া গলায় বললেন। আমি রাগে তার দিকে তাকালাম এবং জিজ্ঞেস করলাম, কাকা, আপনি কি বলতে চান আর এগুলি কিসের কাগজ? কাকা কাগজগুলো আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, দেখো, তোমার বাবা বেঁচে থাকতেই তার সমস্ত জমি জায়গা আমার নামে করে দিয়ে গেছেন। এখন এই বাড়ি আর জমির মালিক আমি। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি হাত থেকে কাগজগুলো নিয়ে পড়তে শুরু করলাম। সত্যিই ওতে বাবার আঙুলের ছাপ ছিল। আমি বিস্ময় ও সন্দেহে বললাম, এটা অসম্ভব। বাবা এমনটা কখনই করতে পারেন না। এই সব সম্পত্তি আমার উপার্জনে তৈরি। আমি বিদেশে কাজ করছিলাম, টাকা পাঠাতাম আর বাবা সব কিনতেন। তিনি আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করতে পারেন না। আপনি নিশ্চয়ই ছলনা করে আঙুলের ছাপ নিয়েছেন। বাবা এমন কাজ কখনোই করতে পারেন না। কাকা হাসতে লাগলেন। এখন ধোকাই হোক বা ইচ্ছে, আইনত এসব কিছু আমার। তাই ভালো হবে তুমি তোমার স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে যাও। আমি রাগে তাঁর দিকে এগোতে যাব, তখনই পেছন থেকে তারার গর্জন শোনা গেল। মিথ্যে কথা বলছেন উনি। উনিই বাবার খুনি। আমি আর কাকা দুজনেই চমকে ঘুরে তাকালাম। তারা দরজায় দাঁড়িয়েছিল। তার চোখে এখন ভয়ের বদলে ছিল প্রতিশোধের আগুন। সে কাকার দিকে আঙুল তুলে চিৎকার করে বলল, অক্ষয়, ঈশ্বরের দোহাই আমার কথা শুনুন। এই সেই লোক যে আমাদের জীবন ধ্বংস করেছে। ইনি রোজ আমাকে হুমকি দিতেন যে আমি যদি আপনাকে কিছু বলি তবে ইনি আপনাকে বিদেশে মেরে ফেলবেন। আমি অবাক হয়ে একবার স্ত্রীর দিকে আর একবার কাকার দিকে তাকালাম। তারা, তুমি এসব কি বলছো? খুলে বলো। তারা কাঁদতে কাঁদতে এগিয়ে এসে বলল, বাবা তো আপনার জীবনের কসমের কারণে চুপ ছিলেন। ইনি রোজ বাড়িতে আসতেন আর বাবাকে মারধর করতেন সম্পত্তি লিখে দেওয়ার জন্য। বাবা শুধু এজন্যই চুপ ছিলেন কারণ ইনি বলতেন যে ওর লোক দুবাইতে আছে, আপনার পেছনে লেগে আছে। আর বাবা যদি কিছু করেন তবে ওরা আপনাকে মেরে ফেলবে। বাবা চাননি আপনার জীবনে কোনো বিপদ আসুক। কাকার আগে এগিয়ে এসে তারাকে চড় মারার চেষ্টা করলেন, বাজে কথা বন্ধ কর তুই। আমি সঙ্গে সঙ্গে কাকার হাত ধরে ফেললাম এবং জোরে ধাক্কা দিয়ে বললাম, খবরদার, যদি আমার স্ত্রীর গায়ে হাত তোলো। তারা, পুরো ব্যাপারটা বলো। তারা ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, সেই অভিশপ্ত দিন ইনি আমার ফোন দিয়ে জোর করে বাবাকে দিয়ে ওই কলটা করিয়েছিলেন। উনি বাবার কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছিলেন এবং বলেছিলেন যদি অক্ষয়কে এটা না বলা হয় যে বৌমা খুব অত্যাচার করছে তবে এখনই গুলি করে দেব। বাবা আপনাকে বাঁচানোর জন্য এবং আমার প্রাণ বাঁচানোর জন্য ওই মিথ্যে বলেছিলেন। অথচ আসলে ইনি সম্পত্তি নিজের নামে করিয়ে নিয়েছিলেন এবং বাবাকে রাস্তা থেকে সরাতে চাইছিলেন। আমার মাথায় সব কথা পরিষ্কার হতে শুরু করল। বাবার সেই ফোন কল, বাবার ভীত কণ্ঠস্বর, সব পরিষ্কার হয়ে গেল। নিজের বোকামি আর কাকার লোভে খুব রাগ হল।
আমার অনুশোচনা হতে লাগল যে আজ পর্যন্ত বাবার আত্মীয়দের জন্য আমরা কি না করেছি, আর তাঁরাই আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিল। তারা আরও জানাল, অক্ষয়, ইনি বাবাকে গত কয়েকদিন ধরে ঘরে আটকে রেখেছিলেন, আমার ফোনও কেড়ে নিয়েছিলেন। বাবা কয়েকদিন ধরে না খেয়েছিলেন, শীতে ওর কম্বল পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল। এই ঠান্ডা আর ক্ষুধার কারণেই বাবার মৃত্যু হয়েছে, বরং এটা ওর অপরাধ। এ কথা শুনে আমার রক্ত টকবক করে ফুটতে লাগল। আমি কাকাকে ধরে গর্জন করে বললাম, তুমি আমার বাবাকে তিলে তিলে মেরেছ, আমি তোমাকে জ্যান্ত ছাড়ব না। কাকা আমার কলার ধরে ধাক্কা দিয়ে বললেন, হ্যাঁ, মেরেছি তোর বাপকে। বুড়ো খুব উড়ছিল। এখন তোকেও সেভাবেই মারব এবং কেউ জানতেও পারবে না। কাকা পকেট থেকে পিস্তল বের করার চেষ্টা করলেন, কিন্তু ততক্ষণে তারা দরজার দিকে ইশারা করল। অনেক দেরি হয়ে গেছে, আমি পুলিশকে খবর দিয়ে দিয়েছি। বাইরে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। কাকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমি ঘৃণার সাথে তাকে মাটিতে আছাড় মারলাম। সত্য সামনে চলে এসেছিল এবং আমার সন্দেহ বিশ্বাসে বদলে গেল যে আমার স্ত্রী নির্দোষ এবং আমার আসল শত্রু আমার ঘরেরই একজন সদস্য। পুলিশের ভারী বুটের আওয়াজে বাড়ির বৈঠকখানায় এক নতুন চাঞ্চল্য সৃষ্টি হল। ইন্সপেক্টর তার দলবল নিয়ে দ্রুত ভেতরে ঢুকলেন এবং মুহূর্তের মধ্যে কাকাকে ঘিরে ফেললেন। কাকা, যিনি কিছুক্ষণ আগে পর্যন্ত খুব দম্ভের সাথে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন, এখন পুলিশ দেখে ভিজে বিড়াল হয়ে গেলেন। তার হাত থেকে সেই কাগজগুলো মাটিতে পড়ে ছড়িয়ে গেল, যা তাঁর লোভ ও অপরাধের জীবন্ত প্রমাণ ছিল। আমি ঘৃণামাখা চোখে আমার কাকার দিকে তাকালাম। ইন্সপেক্টরকে বললাম, ইন্সপেক্টর সাহেব, ইনিই সেই লোক যিনি আমার বাবাকে মেরেছেন। ইনি সম্পত্তির লোভে আমার অসুস্থ ও বৃদ্ধ বাবাকে অভুক্ত রেখেছিলেন এবং শীতে তিলে তিলে মেরে ফেলেছেন। ইনি শুধু কারো প্রাণ নেননি, বরং প্রতারণা করেছেন এবং ভয় দেখিয়ে সম্পত্তি নিজের নামে লিখিয়েছেন। কাকা শেষ চেষ্টা হিসেবে চিৎকার করতে শুরু করলেন, এ মিথ্যে বলছে ইন্সপেক্টর, এ পাগল হয়ে গেছে। সব আমার ভাই নিজের ইচ্ছায় আমাকে দিয়েছে। কিন্তু ইন্সপেক্টর এগিয়ে গিয়ে কাকার হাতে হাতকড়া পরিয়ে দিলেন এবং বললেন, নিজের সাফাই এখন আদালতে দিও। আমরা তোমার বিরুদ্ধে অক্ষয়ের স্ত্রীর জবানবন্দি এবং কিছু রেকর্ডিং পেয়েছি যে তুমি তাদের হুমকি দিয়েছিলে। পুলিশ আমার কাকাকে নিয়ে চলে গেল। যাওয়ার সময় কাকা আমাকে এবং তারাকে গালিগালাজ করতে থাকলেন, কিন্তু তার গলায় আর সেই জোর ছিল না। তাদের যাওয়ার পরেই বাড়িতে এক নিস্তব্ধতা নেমে এল। সেই ঝড় যা গত কয়েকদিন ধরে আমাদের জীবনে চলছিল তা এখন থেমে গেছে, কিন্তু পেছনে রেখে গেছে ধ্বংসের চিহ্ন। আমি সেখানেই মাটিতে বসে পড়লাম এবং দুই হাতে নিজের মাথা চেপে ধরলাম। আমার শরীর কাঁপছিল। আমি মাথা তুলে তারার দিকে তাকালাম। সে দেয়াল ধরে চুপচাপ দাঁড়িয়েছিল। তার মুখ কান্নায় ভিজেছিল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত শান্তি যে সত্য সামনে এসেছে। আমি জায়গা থেকে উঠে ধীরে ধীরে তারার কাছে গেলাম। লজ্জায় আমার মাথা নত ছিল। নিজের ওপর ঘৃণা হচ্ছিল যে আমি কতটা নিচু চিন্তা করছিলাম। আমি কাঁপতে কাঁপতে হাত জোর করে তারার সামনে দাঁড়ালাম। আমার চোখ দিয়ে জল পড়ছিল। তারা, আমার গলা কান্নায় বুজে এল। আমাকে মাফ করে দাও। আমি খুব বড় অপরাধী। আমি তোমাকে সন্দেহ করেছি। আমি সেই মেয়েটির ওপর দোষ চাপিয়েছি যে আমার বাবার এত যত্ন নিয়েছে। নিজের দিনরাত ত্যাগ করে দিয়েছ তুমি। আমি সত্যিই অন্ধ হয়ে গিয়েছিলাম তারা। আমি বাবার সেই ফোন কল বুঝতে পারিনি, আর আমার রাগের পুরোটা তোমার দিকেই ঘুরিয়ে দিয়েছিলাম। তারা এগিয়ে এসে আমার হাত ধরে কান্নাজড়িত কণ্ঠে বলল, অক্ষয়, প্লিজ এমন করবেন না। আপনি আমার মাথার তাজ। আপনি ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করছেন। আমি জানি পরিস্থিতি এমন ছিল যে কেউ হলে এটাই ভাবত। বাবা যে কথাগুলো বলেছিলেন তা এতই ভয়ানক ছিল যে কোনো ছেলেরই রক্ত গরম হয়ে যাবে। আমি ফুঁপিয়ে বললাম, কিন্তু তুমি এত কিছু একা কিভাবে সহ্য করলে? তুমি আমাকে কেন বলনি? তুমি অত্যাচার সহ্য করে গেছ। তারা চোখ মুছে বলল, আমি বাধ্য ছিলাম অক্ষয়। কাকা রোজ আসতেন আর বন্দুক দেখিয়ে বলতেন যে ওর লোক দুবাইতে আপনার পেছনে লেগে আছে। তিনি বলতেন যদি আমি মুখ খুলি বা বাবা কিছু বলেন তবে ওখানেই আপনাকে মেরে ফেলবেন। বাবা নিজের প্রাণের চেয়ে আপনার প্রাণকে বেশি ভালোবাসতেন। তিনি আমাকে কসম দিয়েছিলেন যে আমি আপনাকে কিছু বলবো না। তিনি বলতেন আমার ছেলে যেন সুস্থ থাকে, তাতে আমার প্রাণ গেলেও যাক। এটা শুনে আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার বাবা মৃত্যুর সময় পর্যন্ত শুধু আমারই চিন্তা করেছেন।
তিনি নিজে ক্ষুধা এবং শীত সহ্য করেছেন যাতে আমি বিদেশে ঠিকমতো থাকতে পারি। এখন আমি বুঝলাম বাবার মুখে সেই হাসি কেন ছিল। আমি তারার দিকে তাকিয়ে বললাম, এখন আমি বুঝলাম বাবার মুখে সেই হাসি কেন ছিল। তিনি এজন্য হাসছিলেন কারণ তিনি সফল হয়েছিলেন। তিনি নিজের প্রাণ দিয়ে আমাকে বাঁচিয়েছিলেন এবং তার বিশ্বাস ছিল যে তার ছেলে আসবে এবং তার শেষকৃত্য করলে সত্যের সন্ধান পাবেই। তিনি জানতেন যে আমি তোমাকে বিশ্বাস করি বা না করি, কিন্তু আমি তার খুনিকে ঠিক খুঁজে বের করব। তারা মাথা নাড়ল। উনি খুব সাহসী মানুষ ছিলেন। শেষ সময়েও তিনি কাকাকে বলেছিলেন যে তুমি আমার শরীর মারতে পারো, কিন্তু আমার ছেলের ভালোবাসাকে মারতে পারবে না। আমি তারার মাথায় হাত রাখলাম এবং হৃদয়ের গভীর থেকে তাকে ধন্যবাদ জানালাম। আমি তোমার এই ঋণ সারা জীবনেও শোধ করতে পারব না। তুমি শুধু আমার বাবার মেয়ে হয়ে তার যত্ন নাওনি, বরং তার আদেশে নিজের সম্মান ও প্রাণ বিপন্ন করে আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমার ওপর যে দোষারোপ করেছি তার প্রায়শ্চিত্ত আমি সারা জীবনেও করতে পারব না। তারা হালকা হাসি দিয়ে বলল, ঈশ্বরের শুকরিয়া আদায় করুন যে অপরাধী তার শাস্তি পাবে এবং বাবার মৃত্যু বৃথা যায়নি। সেই রাতে আমি অনেকক্ষণ বাবার কথা ভাবতে থাকলাম। আমার মনে শান্তি ছিল। আমি জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছিলাম মানুষ কতই না দুর্বল। সে চোখে যা দেখে তাই দিয়ে বিচার করে, অথচ আসল সত্য প্রায়ই পর্দার আড়ালে লুকিয়ে থাকে। আমরা প্রায়ই সেই সব মানুষকে সন্দেহ করি যারা আমাদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। আমার স্ত্রী, যাকে আমি অপরাধী ভেবেছিলাম, সে আমার জীবনের সবচেয়ে বড় রক্ষক বের হল। আর সেই কাকা, যার সাথে রক্তের সম্পর্ক ছিল, তিনি আস্তিনের সাপ বের হলেন। এই পৃথিবীটা অদ্ভুত। এখানে যাদের ওপর আমরা সবচেয়ে বেশি ভরসা করি, কখনো কখনো তারাই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আর যাদের আমরা অবহেলা করি বা সন্দেহের চোখে দেখি, কঠিন সময়ে তারাই আমাদের জন্য মসিহা বা রক্ষাকর্তা হয়ে ওঠে। সম্পর্কের পরিচয় অন্য কোথাও থেকে নয়, বরং অনুভূতি এবং সততা দিয়ে হয়। আমার বাবা নিজের প্রাণ দিয়ে আমাকে সম্পর্কের আসল পরিচয় শিখিয়ে গেছেন। তার সেই হাসি সর্বদা আমার জন্য উদাহরণ হয়ে থাকবে যে সত্যকে যতই চাপা দেওয়া হোক, তা বাইরে আসবেই। পরের দিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ উঠোনে পড়ল, মনে হল অনেক দিন পর আমাদের ঘরে আলো এল। গত কয়েকদিনের সমস্ত উথল পাথল, ব্যথা, দুঃখ এবং রাগ যেন এখন থেমে গিয়ে আমার হৃদয়ের কোনো এক কোণে জায়গা করে নিয়েছে। আমি বারান্দায় বসে বাবার ছবির দিকে তাকিয়েছিলাম। সেই একই হাসি, সেই প্রশান্তি, সেই অটুট বিশ্বাস। তারা আমার জন্য চা নিয়ে এল। তার চোখের লাল ভাব স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু আজ তাতে কোনো ভয় ছিল না, আর কোনো বোঝাও ছিল না। সে ধীরে ধীরে আমার পাশে এসে বসল। চায়ের কাপ আমাকে দিয়ে সে চুপচাপ আকাশের দিকে তাকাতে লাগল। আমি তাকে বললাম, তারা, এখন সব শেষ হয়ে গেছে। কাকা জেলে, বাবার আত্মা এখন শান্তি পাবে। তারা নিচু গলায় বলল, শেষ হয়নি অক্ষয়, এখন শেষ হয়নি। বাবার সাথে যা হয়েছে তা শুধু একটা ঘরের ভেতরে নয়, বরং অনেক ঘরেই হয়। লোভ, সম্পর্কের ওপর সন্দেহ এবং বাধ্য হয়ে চুপ থাকা। তার কথাগুলো আমার হৃদয় স্পর্শ করল। আমি তার দিকে তাকিয়ে বললাম, তাহলে কি করা উচিত? তারা আমার দিকে তাকাল। তার চোখে এখন আর ভয় নেই, এক নতুন আগুন ছিল। বাবা চাইতেন তুমি শক্ত হও। আর আমি চাই যে তুমি আর কোনো অক্ষয়কে এই কষ্টের মধ্য দিয়ে যেতে দিও না। চলো আমাদের নামে একটা ট্রাস্ট তৈরি করি সেই সব বৃদ্ধদের জন্য যারা একা, যাদের ওপর তাদের আপনজনরা অত্যাচার করে, যাদের শোনার কেউ নেই। আমি তার কথা শুনে কিছু মুহূর্ত চুপ থাকলাম। তারপর আমি গভীর শ্বাস নিয়ে বললাম, হ্যাঁ, বাবার নামে ওঙ্কার বিশ্বাস ট্রাস্ট, যাতে আর কোনো বাবা খিদে বা শীতে মারা না যান এবং কোনো ছেলে সন্দেহের আগুনে নিজের স্ত্রীকেই অপরাধী না বানায়। তারার চোখ ছলছল করে উঠল। বাবা এটাই চাইতেন যে তুমি বিচার করো, কিন্তু ঘৃণার সাথে নয়, মানবতার সাথে। সে নিজের আঁচল দিয়ে চোখ মুছল এবং ধীরে ধীরে বলল, অক্ষয়, ব্যথা আমাদের ভাঙে না। যদি আমরা চাই তবে সেই ব্যথা আমাদের নতুন করে গড়ে তোলে। আমি অনেক দিন পর প্রথমবারের মতো হালকা হাসলাম। তাহলে আমরা দুজনে মিলে অন্যদের জন্য সেটাই হব যা বাবা আমার জন্য ছিলেন। এক দেয়াল, এক আশ্রয় এবং বিশ্বাস। আমরা দুজনে বাবার ছবির কাছে দাঁড়ালাম। আমি ছবিটা ছুঁয়ে ধীরে ধীরে বললাম, বাবা, এই হাসির অর্থ এখন আমি বুঝেছি। আপনি শুধু আমাকে বাঁচাননি, আমাকে একজন ভালো মানুষও বানিয়েছেন। তারা আমার কাঁধে হাত রাখল। সূর্যের আলো এখন ঘরে ছড়িয়ে পড়েছে। আমাদের জীবনের অন্ধকার শেষ হয়নি, কিন্তু আলো পথ দেখাতে শুরু করেছে।
এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে সম্পর্ক কখনো সন্দেহের ভিত্তিতে দাঁড়িয়ে থাকে না। কখনো কখনো আমাদের মনে হয় যে আমরাই সঠিক, আমাদের কথা সত্যের সবচেয়ে কাছাকাছি, কিন্তু সত্য সবসময় ততটা সোজা হয় না যতটা আমরা ভাবি। মানুষের চোখে যে ব্যথা থাকে তা প্রায় তাদের সত্য থেকেই জন্ম নেয়। আমরা তা দেখেও না দেখার ভান করি, কারণ আমাদের মস্তিষ্ক আগেই নিজের রায় দিয়ে ফেলে। ভুল বোঝাবুঝি এমন এক আগুন যাতে সত্য পড়ে না, কিন্তু সম্পর্ক পুড়ে ছাই হয়ে যায়। বলা হয় যে জীবনের সবচেয়ে ভারী বোঝা হল অনুশোচনা, কারণ এর সাথে মানুষকে দুটি লড়াই লড়তে হয়। একটি অতীতের সাথে যাকে সে বদলাতে পারে না, এবং অন্যটি নিজের সাথে যাকে সে ক্ষমা করতে পারে না। আমরা যখন কোনো আপনজনের ওপর দোষ চাপাই, তখন শুধু তাদের মনে আঘাত দিই না, সেই বিশ্বাসের শিকড়ও কেটে ফেলি যা বাড়াতে বছরের পর বছর সময় লাগে। এবং অনেক সময় যখন সত্য সামনে আসে, ততক্ষণে ক্ষতি এত গভীর হয়ে যায় যে ক্ষমা চাওয়াটাও ছোট মনে হয়। সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে জরুরি হল আমরা যেন আমাদের আপনজনদের তাদের কাজ দিয়ে চিনি, ভয় বা সন্দেহ দিয়ে নয়। যে মানুষগুলো চুপচাপ আমাদের পাশে দাঁড়িয়ে থাকে, যারা না বলে আমাদের কষ্ট ভাগ করে নেয়, যারা আমরা পড়ে গেলে আমাদের ধরে ফেলে, কখনো কখনো আমরা সেই মানুষগুলোকেই হারিয়ে ফেলি শুধু এই কারণে যে আমরা তাদের নীরবতায় মিথ্যা খুঁজে পেয়েছি এবং তাদের সত্যতায় সন্দেহ করেছি। তাই জীবনের আসল নিয়ম এটাই, সিদ্ধান্ত নেওয়ার আগে সবটা বোঝো, সন্দেহ করার আগে মনের কথা জিজ্ঞেস করো, এবং কারো ওপর দোষ চাপানোর আগে একবার তাদের হৃদয়কে অনুভব করো, কারণ সত্য সবসময় দেখা যায় না এবং ব্যথা সবসময় মুখে বলা যায় না। বন্ধুরা, আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই নোটিফিকেশন বেলটি টিপুন যাতে পরের আপডেট সবার আগে আপনারা পান।